আসসালামু আলাইকুম। ৫,৮৮৭ কোটি টাকা বিএনপির ১৩ এমপি প্রার্থীর পকেটে। এই নিয়ে বাজার এখন সয়লাব। সোশ্যাল মিডিয়া খুব গরম। টক শোতে ঝড় তুলতেছে বিশিষ্ট বুদ্ধিজীবীরা। অনেকেই প্রশ্ন করতেছেন এবং বেশিরভাগ লোকই একটা কথাই বোঝাতে চাচ্ছেন যে এই সমস্ত ঋণ খেলাপি ব্যক্তিগণ যারা একটা দুইটা ব্যাংক থেকে না, ৪-৫টা ব্যাংক থেকেও টাকা নিয়েছে, শুধুমাত্র এমন একজন প্রার্থী আছে যে শুধু ১৭০০ কোটি টাকা এই ব্যাংক ঋণ নিয়েছে, তাও প্রায় ৫টা ব্যাংক হতে। তো যারা এই ঋণগুলো নিয়েছে, ঋণ নেওয়ার পরে সেই ঋণ পরিশোধ করতেছে না, তো ক্ষমতায় আসতে পারেনি। গত ১৭ বছর তারা ক্ষমতার মুখও দেখতে পারেনি, বিরোধী দলীয় ছিল না, অথচ তারপরও তারা এই পরিমাণ ঋণ গ্রহণ করেছে এবং সেই ঋণগুলো তারা পরিশোধও করতেছে না। আপনার আমার টাকা তারা দেদারসে খরচ করেছে এবং তা নির্বিঘ্নে গিলে খাচ্ছে, অথচ এর প্রতিকার কেউ করতে পারতেছে না। এমন সকল প্রার্থীগণ যদি ক্ষমতা পায়, এমপি হয়, তাহলে তারা ভবিষ্যতে কি করবে এবং তাদের ভূমিকা কি হতে পারে, এরা দেশের জন্য কতটা মঙ্গলজনক তা সহজেই অনুমেয়। এটা সবাই সহজেই ভাবতে পারে। আর এই নিয়েই সবাই বাজার গরম করে ফেলতেছে, সোশ্যাল মিডিয়া গরম করতেছে, টক শোতে ঝড় উঠতেছে। আমার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন। আপনারা যে সকল কথা তুলেছেন, যে সকল কথা নিয়ে কথা উঠছে, এগুলো সবই পারফেক্ট, এগুলো সবই ঠিক আছে, এর একটাও ভুল নাই। আসলেই তো তাই। এরা যদি ক্ষমতায় যায় তাহলে এরা কি করবে? কিন্তু আমি একটু ভিন্ন দিকে কথা বলি। ভিন্ন দিকটা কিরকম? আমার প্রশ্নটা হচ্ছে এইটা, এই যে ব্যক্তিগণ ঋণ নিয়েছে, একটা দুইটা ব্যাংক থেকে না, অনেকে ৫টা ব্যাংক থেকেও ঋণ নিয়েছে। অর্থাৎ একটা ব্যাংক থেকে যদি তারা ৫০০ কোটি ঋণ নিয়ে থাকে, তাহলে দ্বিতীয় ব্যাংক হয়তো ২০০ কোটি টাকা নিয়েছে, আবার তৃতীয় কোনো ব্যাংক হতে তারা ১০০০ কোটি টাকা নিয়েছে। এইভাবে করেই তো তারা ৪-৫টা ব্যাংক থেকে এতগুলো টাকা ঋণ গ্রহণ করেছে। এখন কথা হচ্ছে ১ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এইটা, আমরা যখন কোনো ঋণ গ্রহণ করি, এই ব্যাংক সবার জন্য ঋণ উন্মুক্ত রেখেছে। যাদের সামর্থ্য আছে, অর্থাৎ যারা সব কন্ডিশনস পূরণ করতে পারে, তারা এই সকল কন্ডিশন পূরণ করে যারা ঋণ গ্রহণ করতে পারে তাদেরকে ব্যাংক ঋণ দিয়ে থাকে। ১০ লাখ, ২০ লাখ, ৩০ লাখ, এমনকি আমার মতন লোকও ৫০ লাখ টাকা ঋণ উঠাতে পারে। সেটা কিভাবে? যেমন একটা বাড়ির মর্গেজ রেখে, বাড়ির মর্গেজ কাগজপত্র ব্যাংকের কাছে জমা দিয়ে তারপর ১০, ২০, ৫০ লাখ টাকাও, মানে এটা কন্ডিশনের মধ্যে যদি পড়ে তাহলে সেই কন্ডিশনস অনুযায়ী সে ১০, ২০, ৫০ লাখ টাকা পর্যন্ত, এমনকি কেউ কেউ ১ কোটি টাকা পর্যন্ত উঠাতে পারে। এর বেশি সাধারণত কাউকে দেয় না। এখন ওই ১ নম্বর পয়েন্টের কথাই আমি বলতেছি এখনো। সেটা হচ্ছে যে ধরে নিলাম আমার মতন এক ব্যক্তি এরকম এক ব্যাংক থেকে একটি মর্গেজ রেখে, তার বাড়ির কাগজপত্র মর্গেজ রেখে সে ২০ লাখ টাকা উঠালো। যেটা আমার এক্সপেরিয়েন্স, যেটা আমি দেখেছি সেটা বলতেছি। আমার পার্শ্ববর্তী এক ঘর, আমার এক আঙ্কেল, সে ৬ তলা বিল্ডিং করেছে, ২০ লাখ টাকা সে লোন নিয়েছে, লোন নিয়ে সে বাড়ি করতেছে। এখন যখন তার ওই ২০ লাখ টাকা দিয়ে বাড়ি করতেছে, তখন তার একটু শর্ট পড়ে গেছে, লাস্টে গিয়ে শর্ট পড়ে গেছে। এখন সে চাইতেছে আরো ২০ লাখ টাকা লোন উঠানোর জন্য। সে ওই একই ব্যাংকে গেল,
গিয়ে বললো আমাকে আরো 20 লাখ দেন, আমি কাজটা কমপ্লিট করি, অর্থাৎ আমার 4 তলা হয়ে গেছে আর 2 তলা বাকি আছে, আমি 2 তলাটা বাকি 2 তলা অর্থাৎ 6 তলাটা কমপ্লিট করি, আমাকে আরো 20 লাখ টাকা দিলেই হবে, বাকি টাকা আমার কাছে আছে বা আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু ব্যাংক তাকে বলতেছে না, আপনাকে আর দেওয়া যাবে না। আমাদের কন্ডিশন হচ্ছে আপনি 4 তলার ছাদ পর্যন্ত কমপ্লিট করবেন, 4 তলার ছাদ কমপ্লিট করার পরে আমাদেরকে শো করবেন, অর্থাৎ আমাদের টিম যাবে, যাওয়ার পরে দেখবে, চেক করবে, ইনভেস্টিগেশন করবে। তারা যদি সঠিক তথ্য পায়, অর্থাৎ আপনি সেই 4 তলার ছাদ কমপ্লিট করেছেন, বাউন্ডারি কমপ্লিট করেছেন, ঘরটা তুলেছেন, এরকম দেখা যায়, তাহলে আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করলে আপনাকে আরো 20 লাখ টাকা আমরা দিতে পারি, সেক্ষেত্রে আপনি আবার পাবেন। কিন্তু এটা কমপ্লিট না করে পাবেন না, এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে দেওয়া যাবে না। এবং সে কোনোভাবেই উঠাতে পারছিল না। পরবর্তীতে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ঋণ করে সেই 4 তলাটা কমপ্লিট করেছে, ওটার টাকা তারপরে ইনভেস্টিগেশন অর্থাৎ সেই ব্যাংকে দেখিয়েছে, ব্যাংক ইনভেস্টিগেশন করার পরে দেখলো যে হ্যাঁ ঠিক আছে, তারপরে তাকে আবার ওইটা পরিশোধ করার পরে, অর্থাৎ ওই পরিশোধ মিনস তাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা তারা সেটা দেখেছে, ঋণ তো আছেই, কিন্তু তারপরে তাকে আবার 20 লাখ টাকা দিয়েছে। কিন্তু এর পরবর্তীতে সে যদি, যেমন তার 6 তলা কমপ্লিট হয়ে গেল, এখন সে যদি ওই ব্যাংকের কাছে গিয়ে হাতে পায়েও ধরে, তবুও তাকে আর কোনো ঋণ দেওয়া হবে না, ওই 40 লাখ টাকা পর্যন্তই শেষ, তাকে আর একটি টাকাও ঋণ দেওয়া হবে না, কোনো পারপাজেই তাকে দেওয়া হবে না। তার পারপাস ছিল ওই একটা বাড়ি, ওই একটা বাড়ির ছাদ পর্যন্ত তার ডিজাইন অনুযায়ী, তার নকশা অনুযায়ী 6 তলা পর্যন্ত কমপ্লিট করা যাবে, ওই পর্যন্ত ব্যাংক তাকে সহযোগিতা করেছে, কিন্তু এরপরে আর তাকে দিবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণ ব্যক্তিগণ এই এক ব্যাংক থেকে যখন টাকা না পাই, তখন আমরা চিন্তা করি অন্য কোনো ব্যাংকে গিয়ে একটু দেখি টাকা পাওয়া যায় কিনা। দুঃখের কথা যে অন্য কোনো ব্যাংকও টাকা দিতে তারা নারাজ। যখনই তারা শোনে যে আমার অন্য কোনো একটা অ্যাকাউন্টে অন্য কোনো ব্যাংকে ঋণ আছে, তখন তারা আর টাকা দেয় না। তারা বলে আগে ওটা পরিশোধ করে আসেন, তারপরে আপনাকে আবার আমাদের এখান থেকে ঋণ দেওয়া যাবে, কিন্তু ওটা পরিশোধ না হওয়া পর্যন্ত আপনার ঋণ হবে না। এভাবে বহু চেষ্টা করেও কোথাও কোনো হদিস পাওয়া যায় না, কোনো ব্যাংকই তাকে ঋণ দিতে চায় না। তাহলে আমরা সাধারণেরা যদি এই হই, তাহলে ওই যে ব্যক্তিগণ এই ঋণটা নিয়েছে এক ব্যাংক থেকে আরো 5টা ব্যাংকে, ওনারা কি ভিভিআইপি? অর্থাৎ এই ভিভিআইপি সংজ্ঞাটা কি কি হইতে পারে, এটা আমার জানার ইচ্ছা। যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন প্লিজ, আমার শেখার ইচ্ছা আছে, যদি জানান আমি শিখতে আগ্রহী। একটা ব্যাংকের থেকে উনি 500 কোটি টাকা নিয়েছে, তারপরে আরেকটা ব্যাংক তাকে 200 কোটি টাকা কিভাবে দিল, কোন হিসাবে দিল? আবার আরো একটা ব্যাংক থেকে যখন সে 1000 কোটি টাকা নিল, তখন ওই ব্যাংক তাকে ওই টাকাটা কোন হিসাবে দিল? অর্থাৎ 2-3টা ব্যাংক, তার একটা ব্যাংকের ঋণ চলমান অবস্থায় আছে কন্টিনিউয়াসলি, অথচ আরেকটা ব্যাংক তাকে আবার নতুন করে লোন দিয়েছে। শুধু তাই নয়, এরপরে সে আরেক ব্যাংকে গেছে, সেই ব্যাংকেও তাকে ঋণ দিয়েছে। এইভাবে করে সে 5টা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এটা কি করে পসিবল? হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে তিনি পেলেন? ব্যাংকের এখানে রুলটা কি আমার খুব জানতে ইচ্ছা, যদি পারেন আমাকে জানাবেন। এটা 1 নম্বর কথা বললাম। এখন আসি 2 নম্বর কথায়। 2 নম্বর কথাটা হচ্ছে, এই যে বিএনপির যে সকল প্রার্থী ঋণ খেলাপি বা ব্যাংক থেকে উচ্চ হারে ঋণ গ্রহণ করেছে, এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট আমলে ছিল। একটু সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করে দেখুন, তারা ফ্যাসিস্ট আমলে এই ঋণগুলো গ্রহণ করেছে, ব্যাংক থেকে এই ঋণগুলো গ্রহণ করেছে, অথচ তাদের দলকে অত্যাচার, নিপীড়ন, জুলুম কোনোটাই বাদ দেয়নি। তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে ঠেসে দাবিয়ে রেখেছে, পায়ের তলে দাবিয়ে রেখেছে, যাতে করে কখনো তারা মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। এমত অবস্থায়ও এই ব্যক্তিগণ ওই ফ্যাসিস্ট আমলে এত কোটি টাকার ঋণ কিভাবে নিল? কোন যোগ সাজসে তারা নিল? এখানে ব্যাংক তো তাদেরকে দিবেই না, দেওয়ার প্রশ্নই আসে না, তারপরও ব্যাংক দিয়েছে। কাদের কথায় দিয়েছে?
কোন ব্যক্তি ওই ব্যাংকে অনুমোদন দিয়েছে যে হ্যাঁ উনি 500 টাকা নিয়েছে, ওনাকে আরো 200 কোটি টাকা দেওয়া হোক, বা আরো এক ব্যাংকে বলা হয়েছে যে আপনিও 1000 কোটি দিয়ে দেন, তাতে কোনো সমস্যা নেই, আপনি এই প্রার্থীকে এই লোকটিকে এই ব্যক্তিকে দিতে পারেন। কোন ব্যক্তির কথায় এই ব্যাংক এই ঋণগুলো তাদেরকে দিয়েছে? এটা কি আপনাদের জানতে ইচ্ছা করে না যে ফ্যাসিস্ট আমলে যেখানে নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, সেই ব্যক্তিগণ, সেই দলেরই ব্যক্তিগণ 5-5টা ব্যাংক থেকে এবং 1700 কোটি টাকার মতন ঋণ এবং 13 এমপির কাছে 5887 কোটি টাকা ঋণ কিভাবে যায়? কোন পারপাসে যায়? কিভাবে তারা এই টাকাটা সংগ্রহ করলো? কে তাদেরকে এই অনুমোদন দিল? ব্যাংক কার কথায় তাদের এই লোনগুলো স্যাংশন করেছে? এটা কি জানার ইচ্ছা হয় না? ওই ব্যক্তিগুলো কি আইনের আওতায় নিয়ে আসা উচিত না? আমরা শুধুমাত্র বিএনপির এই প্রার্থীগণকে ধরার চেষ্টা করতেছি, তাদেরকে নির্বাচনে দাঁড়াতে দিতে চাচ্ছে না। অ্যাবসলিউটলি রাইট, তারা নির্বাচনে দাঁড়াবার কোনো যোগ্যতাই নেই, তাদেরকে আপনারা রুখে দিন। আমিও বলতেছি তাদেরকে রোখা উচিত, তা না হইলে দেশের বড় সর্বনাশ হয়ে যাবে এরা যদি ক্ষমতা পেয়ে যায়। কিন্তু এদের সাথে সাথে যে রাঘব বোয়ালরা, অর্থাৎ যে ব্যক্তিগণ তাদেরকে এই ঋণগুলো পেতে সাহায্য করেছে, এই ঋণগুলো তাদেরকে দিতে সাহায্য করেছে, তারা কি এই আইনের আওতায় পড়ে না? ওই ব্যাংকের লোকজন কি এই আইনের আওতায় পড়ে না? তারা কি জবাবদিহিতার আওতায় পড়ে না? তাদের কি জবাবদিহিতার আওতায় আনতে হবে না? আমরা শুধুমাত্র তাদেরকে নিয়েই ঘুরছি, তাদের নিয়েই কথা বলতেছি, কিন্তু এর পিছনে যারা আছে, ফ্ল্যাশব্যাকে যারা আছে, তাদেরকে কি সামনে আনা উচিত না? এই কাজটি কি কোনো মিডিয়া করতেছে, সরকার করতেছে যে এই ব্যক্তিকে এই ঋণগুলো কে কে দিয়েছে তাকে ধরো, কাদের প্ররোচনায় সে ঋণগুলো পেয়েছে তাদেরকে ধরো, তাদেরকে ফ্ল্যাশ আউট করো, তাদেরকে জনসম্মুখে প্রচার করো, যাতে করে জনগণ জানতে পারে যে কারা ফ্যাসিস্ট আমলে তাদেরকে মদত দিয়েছে, কি কারণে দিয়েছে, এবং তাদেরকে এই মদতদাতার কারণ কি, এই সমস্ত জিনিসগুলোকে পরিস্ফুটন করা, জাতির কাছে উন্মোচন করা একান্তই জরুরি ছিল না? এটা নিয়ে কেন আমরা কথা বলি না? বিশিষ্ট ব্যক্তিগণ টকশোতে গিয়ে খুব ঝড় তোলেন, খুব কথা বলেন, একেবারে ফাটায় ফেলেন। এই সমস্ত কথাগুলো আপনাদের থেকে কেন আসে না? কেন আপনারা বলেন না যে এদের হোতাগুলোকে ধরতে হবে? যদি একটা গাছের, সব গাছ নয়, কিছু কিছু গাছ আছে যার সমস্ত ডালপালা কেটে এমনকি মূল কাণ্ডটাও যদি কেটে দেন, তারপরও সেই গাছটার গোড়া থেকে গাছ গজায় এবং সেই গাছটা পূর্ণ দমে বৃদ্ধি পায়, ফুল ও ফলও হয়, যদি গাছটা শুধুমাত্র শিকড় থাকে। তো এই শিকড়গুলো তো ওই হোতারা, যারা এটার মদত দিয়েছে, যারা সহযোগিতা করেছে এই ঋণ পেতে এবং ঋণ দিতে, তাদেরকে কেন ধরা হয় না? তাদেরকে ধরুন, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন। এইটা সরকারের যেমন দায়িত্ব, তেমনি আপনারা যারা বুদ্ধিজীবীগণ টকশোতে এসে ঝড় তোলেন, তাদেরও উচিত, তারাও এই কথাগুলো বলা উচিত। কিন্তু মিডিয়া কিংবা কোনো সাংবাদিক এই সমস্ত কথা তোলেন না, তারা হলুদ সাংবাদিকতা করতে ব্যস্ত, পা চাটতে তারা ব্যস্ত, বাট এই সমস্ত সত্যিকার কথাগুলো যে গোড়া থেকে তুলে আনতে হবে, এই জিনিসগুলো তারা তুলে ধরতে চান না। আসুন এদেরকে ধরি আমরা, এদেরকে সবার সামনে উন্মোচন করি, তবেই দেশের পরিবর্তন হবে এবং এই দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে। এদেরকে রেখে উন্নয়নের শিখরে পৌঁছাবার কোনো প্রকার ওয়ে নেই। এটা বুঝতে হবে, সবাইকেই বুঝতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।